না এরকম এনিওয়ান? স্যার ছিলাম কে? না। হাসিন, কেন কি করছিলা তুমি গত ক্লাসে? তো আমাদের খুব আমরা ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল। জি স্যার। এখন আজকে লেকচার আই উইল ট্রাই টু টাচ ইউ আপ, মানে লেকচারটা ঠিক করে দিব তোমার যেটুকু তুমি বাকি আছে, কিন্তু অ্যাসাইনমেন্টটা অন্যদের সাথে ডিসকাস করে নিও যে আমরা একটু একটু এগিয়েছিলাম অ্যাসাইনমেন্টটা নিয়ে, ঠিক আছে? যে কিভাবে আমরা সামনের দিকে যাবো, কি করব আসলে। তো কতগুলো ডিরেকশন আমরা ক্লিয়ার করে ফেলছিলাম ওই দিন। আমি কিছু তোমাদেরকে কাজ, তোমাদের সাথে কাজ করছিলাম তোমাদের এই ধরো এক্সাম্পলের উপরে। তো ওইভাবে আমরা নেক্সট স্টেপে যাবো, আজকেও একটু দেখাবো, অসুবিধা নাই। তো আই থিঙ্ক তুমি হয়তো করতে পারবা। ঠিক আছে, তো আমরা শুরু করি। আমাদের গত ক্লাসের লেকচার ছিল এইটা, দিস ওয়ান। আর আমি আজকে সব আপলোড করে দিব তোমাদের, যাতে তোমরা এই অ্যাসাইনমেন্টের কাজটা আজকের পর থেকে একটু শুরু করতে পারো। কারণ এইটা থেকে কিছু ইনফরমেশন আমাদের লাগবে, কিন্তু জিনিসটা খুব মজা করে করবা, মানে ডোন্ট মেক ইট অ্যাজ এ প্রেশার। এটা এক ধরনের এনভায়রনমেন্ট ডিজাইনের একটা প্র্যাকটিস বলতে পারো। এবং এটা তোমার প্রফেশনাল লাইফে ঠিক এইভাবে যদি আমরা চিন্তা করি, আমার মনে হয় তোমাদের কিছুটা হলেও উপকার হবে, যে হাউ টু ডিল উইথ দ্য ডিজাইন, স্পেশালি উইথ দ্য কনটেক্সট অফ এনভায়রনমেন্ট। দেখি এনভায়রনমেন্ট কিভাবে আসলে আমাদের যে কোনো বিল্ডিং এ আসলে উই আর কি বলবো, ফাইটিং উইথ দ্য ক্লাইমেট, তাই না? যে কোনো বিল্ডিং তুমি যেখানে বানাও, এটাকে ওই বিল্ডিংটাকে আশেপাশে ক্লাইমেটের সাথে ফাইট করতে হয় কন্টিনিউয়াস। দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম, সামারের সময় একরকম, উইন্টার একরকম, স্প্রিং একরকম, রেইনি সিজন একরকম, আবার প্রচন্ড হিট ওয়েভের সময় একরকম। সো এই বিল্ডিংটা সমস্ত সিচুয়েশন মেনটেন করে তাকে সাস্টেন করতে হয়। বিল্ডিং ইটসেলফ তো কোনো লিভিং এলিমেন্ট না, বাট এই বিল্ডিংটা সাস্টেন করা মানে হচ্ছে তুমি আমি বিল্ডিং এর ইউজার, ইউজাররা আসলে কমফোর্টেবলি স্পেসটাকে ইউজ করতে পারো। ধরো অনেক গরমের সময় তুমি আমি আমাদের অনেক রকম প্রবলেম হয়। আমাদের ধরো 1 ঘন্টা কারেন্ট চলে গেলে একরকম প্রবলেম হয়। আমাদের হঠাৎ ধরো প্রচন্ড বৃষ্টি হলে কিছু প্রবলেম হয়, আবার বৃষ্টি না হলে কিছু প্রবলেম হয়। সেই সবগুলো জিনিসই মানুষ যেভাবে কোঅপ করতে পারে, বিল্ডিং তো ওইভাবে পারে না। ইট ইজ লাইক এ স্ট্রাকচার। তো আমরা ওই ডিজাইনে কিছু জিনিস ওদেরকে অ্যাড করে দেই, যাতে একটা বিল্ডিং, একটা স্পেস, একটা অফিস, একটা স্কুল, একটা হসপিটাল, একটা ধরো হোয়াট একটা মিক্সড ইউজ, যাতে ঠিক মতো মানে কাজ করতে পারে। ঠিক আছে, গ্রেট। তো আমরা এবার চেষ্টা করি সামনের দিকে যেতে। আমরা সোলার রেডিয়েশন নিয়ে আমাদের লেকচার শুরু করেছিলাম গত ক্লাসে। আই থিঙ্ক ইউ অল রিমেম্বার। সোলার রেডিয়েশনের মেইন যে জিনিস সেটা হচ্ছে আমাদের উই হ্যাভ টু ডিল উইথ দ্য সান। এই সানকে নিয়ে আমরা ডিল। এখন এই সানটা অনেক ইম্পর্টেন্ট। এটা আমাদের অফ এনার্জি, দিস ইজ দ্য সোর্স অফ, কি বলবো, অল টাইপ অফ লিভিং পাওয়ার আমাদের এই পৃথিবীতে। এই প্রথম দিকে আমরা কিছু জিনিস দেখেছিলাম, আমি জাস্ট একটু যাই, গো থ্রু করি যাতে একটু আমরা ধরতে পারি। আমরা দেখেছিলাম এই রেডিয়েশনের কিছু কোয়ান্টিটি, কোয়ান্টিটিক্যাল এক্সপ্লেনেশন, রাইট? কি কি থাকে আসলে এটা আমরা অলরেডি আগেও জানি, তোমরা আমার থেকে ভালো জানো এখন। তো কিছু পার্ট হচ্ছে ভিজিবল, কিছু নন ভিজিবল, কিছু হিট। তো দিস ইজ দ্য এলিমেন্টস অফ সোলার রেডিয়েশন। তারপর আমরা দেখেছিলাম একটা রেডিয়েশনের একটা ওয়েভ চ্যানেল, হ্যাঁ, যে এখানে পুরোটা ওয়েভ যদি আমি এখন পুরোটা তো রাখতে পারবো না, এটা ইনফিনিট, এটা এদিকে ইনফিনিট, এদিকে ইনফিনিট, কিন্তু মাঝখানে একটা অংশ সেটা আমরা একটু ফোকাস করেছিলাম, যে এই জায়গাটা, যে লেট জায়গাটা, এটা হচ্ছে আমাদের ভিজিবল রেঞ্জ। আমরা যে দৃশ্যমান আলো দেখি, সেই আলোর রেঞ্জ হচ্ছে শুধুমাত্র ওইটুকু, এই সামান্য এই অংশটুকুই হচ্ছে আমরা দেখতে পাই, এটাকে দেখতে পাই, বাকিটা কিন্তু দেখতে পাই না। এর পর থেকে আমরা দেখতে পাই না, এর আগে থেকে আমরা দেখতে পাই না। তো উই স্টার্ট আওয়ার ভিশন এক্স্যাক্টলি ফ্রম, এই পয়েন্টটা হচ্ছে 380 ন্যানোমিটার, আর এই পয়েন্টটা হচ্ছে 760 ন্যানোমিটার। তো 380 থেকে 381, 382, 386 এরকম করে করে তুমি 760 পর্যন্ত যাবা। এই পর্যন্তই রেঞ্জটা আমাদের চোখ দেখতে পায়।
761 হলেই আমরা দেখতে পাওয়া শুরু, আমরা আমাদের চোখ থেকে ইনভিজিবল হয়ে যায়। এখন তুমি যদি এরকম কোন একটা কিছু তোমার সামনে থাকেও তুমি দেখতে পাবা, দ্যাট ইজ দ্য ভিজিবল রেঞ্জ। আর দেন পরে আমরা দেখেছিলাম ওইটারই কিছু ডেফিনিশনাল পেপার, যেটা আমরা আগে একটু আগে দেখছি, যে ওইটার বাইরে কি আছে। যেমন 760 পর থেকে অ্যাবভ পর্যন্ত ইনফ্রারেড, আর বিলো 380 সেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট। এই দুইটা জিনিস, এটা একটা হচ্ছে হিট ক্যারি করে, একটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রে ক্যারি করে। তোমাদের মোবাইলে অনেক সময় কিছু অ্যাপ আছে দেখবা, ইনফ্রারেড ভিশন, কাইন্ড অফ লাইক ইনফ্রাভিশন অর ইনফ্রারেড ভিশন কিছু থাকতে পারে। এটাতে মোবাইলের ক্যামেরাকে কিছুক্ষণের জন্য একটু ইনফ্রারেড লেভেলে নিয়ে যায়। হুম। তখন তুমি যদি মোবাইল দিয়ে একটু তোমার আশেপাশে দেখো, ইউ উইল সি দা ব্লু অ্যান্ড রেড লাইট। সবকিছু নীল আর লাল দেখবা। তো এটা হচ্ছে, রেড মিনস দা হিটেড এরিয়া, আর ব্লু মিনস দা কোল্ড এরিয়া। তো এটা এক ধরনের ভিশন। যেমন ধরো মৌমাছি যদি হয়, বা ধরো কিছু লিভিং ইনসেক্ট, ওরা এরকম হিট দেখতে পায়, আমরা পাই না। তো অনেকের ভিশন আলাদা। আমাদের আশেপাশে তোমার মস্কিউটো কামড়াচ্ছে না, মস্কিউটোর ভিশন তোমার চোখের মতো না, ও ও ডিফারেন্ট দেখে তোমাকে। মৌমাছি তোমাকে ডিফারেন্ট দেখে। যেমন ধরো আমাদের যে ক্যাটেল বলো, গরু বলো, বা ছাগল বলো, এদের ভিশনও ব্ল্যাক এন্ড হোয়াইট, এরা কোনো কালার দেখে না। তো সবার ভিশন আলাদা আলাদা। তো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট। তা আমরা যে মনে করি যে আমাদের সামনে যে জগৎ, এটাই সবকিছু এরকম, তা না। এটা আসলে আমরা ভুলও দেখতে পারি। আমরা যেটাকে লাল দেখতেছি আসলে এটা হয়তো বা লাল না, হয়তো অন্য কিছু। এনিওয়ে, ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে এটা একটা গেল। তারপরে এটা একটা গ্রাফ ছিল, এটারই স্পেকট্রাম গ্রাফ। তারপরে একটা জিনিস আমরা শিখেছিলাম, সোলার রেডিয়েশনের দুইটা অংশ, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট কোনটা? তুমি তোমার বাসার জানালার আশেপাশে একটু তাকায় দেখো, জানালা দিয়ে যে সূর্যের আলোটা তোমার বাসার ভিতরে ঢুকছে বা দিনের বেলা ঢুকে, সেটা হচ্ছে ডাইরেক্ট রেডিয়েশন। আর জানালা বাদে তোমার ওয়াল, তোমার ছাদ, রুফ থেকে যে হিটটা তুমি পাও, এটা হচ্ছে ইনডাইরেক্ট রেডিয়েশন। ঠিক আছে, এটুকু মনে রাখ। তার মানে তোমার যখন বিল্ডিং ডিজাইন করবো আমরা, ডাইরেক্ট ইনডাইরেক্টটা বিল্ডিং এর ক্ষেত্রে এরকম। আর যদি বলি যে অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে কিরকম, সেটা হচ্ছে অনেকটা এরকম। আমি একটু আঁকি। যেমন একটা সান হয়, যেমন সানের কিছু জিনিস ক্লাউডে বাড়ি খেয়ে ধরো ব্যাক করতেছে অ্যাটমসফিয়ারে, কিছু অ্যাটমসফিয়ারের মাঝখানে এসে হারায় যাচ্ছে, এগুলো ডিফিউজ এসে পড়ছে, সেটা ডাইরেক্ট রেডিয়েশন। তো এটাও ডাইরেক্ট ইনডাইরেক্টের একটা ডেফিনেশন হতে পারে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে এটুকু? এনিওয়ান, কোনো কোশ্চেন আছে? ধরে নাও পরীক্ষা এটা আসছে, এবার বলো কোনো কোশ্চেন আছে কিনা। No, sir. গুড, ইউ আর ভেরি গুড ব্যাচ। তারপর এইটা কিন্তু পরীক্ষায় আসবে, বলে দিচ্ছি সব। সোলার হিট গেইন, একটা জায়গায় যখন, এই ধরো ফর এক্সাম্পল, এই ধরো আমি একটা বাসা আঁকি, ছবি আঁকলে আমার মনে হয় একটু মনে থাকে বেশি। ও, এটা বেশি ঠিক হয়ে গেছে। ধরো একটা একটা বাসা, খুব ছোট, মানে একদম চাইল্ডিশ হোম আঁকলাম একটা। এখানে একটা সান আছে, বাসাটা পৃথিবীর কোনো এক জায়গায়, পৃথিবীটার একটা অংশ আঁকলাম। এখন এই সান থেকে যে রেডিয়েশনটা এই বাসাটার উপর পড়ছে, এইটাকে আমরা সোলার রেডিয়েশন বলি। ঠিক আছে, বললাম, ঠিক আছে, এই রেডিয়েশনটা। এখন এই রেডিয়েশন, এই যে অরেঞ্জ কালারের লাইনটা, সারা বছর কি এটা ফিক্স থাকবে? ধরো এটা ধরলাম আমি এক্স, এক্সটা কখনো কখনো একটু এক্সটেন্ড, মানে এক্সিড হতে পারে, কখনো একটু ডিক্রিজ হতে পারে। তো কেন হবে, বা আদৌ হয় কিনা, বা হলে কেন কেন হয়, তো সেইটা হচ্ছে আমাদের কোশ্চেন। সোলার হিট গেইন ইন এ বিল্ডিং by radiation from the sun depends upon the following factors. এই অরেঞ্জটা কি কি কারণে চেঞ্জ হয়, এই এক্সটা কি কি কারণে চেঞ্জ হয়,
এই যে এক্স, ঠিক আছে, সোলার রেডিয়েশন। প্রথমটা ছিল কি, আমরা পড়ছিলাম অলরেডি, এটা তাও একবার বলে ফেলি। জিওগ্রাফিক্যাল ল্যাটিটিউড, পৃথিবীর কোন জায়গায়, বাসাটা এখানে নাকি এখানে নাকি এখানে, এটা একটা ফ্যাক্টর। ওরিয়েন্টেশন, এই বিল্ডিংটা ওরিয়েন্টেশন কিরকম, প্ল্যানে যদি বিল্ডিং এরকম হয়, যদি প্ল্যানে এরকম হতো, যদি এরকম হতো, যদি এরকম হতো, ওরিয়েন্টেশন একটা ফ্যাক্টর। এগুলো একটু খেয়াল করবা যে আমরা কোন জিনিসটা, ল্যাটিটিউড একটা, ওরিয়েন্টেশন একটা, দেন সিজন অফ দ্য ইয়ার একটা, বছরে কোন সময়কার কথা বলছো সেটা একটা কন্ডিশন, ক্লাউড কন্ডিশন, আকাশে এখানে ক্লাউড আছে কিনা এটা একটা কন্ডিশন, অ্যাঙ্গেলস বিটুইন দ্য সান এন্ড দ্য বিল্ডিং, এটা একটা কন্ডিশন। যেমন সূর্য এখানে, সূর্যের সাথে বিল্ডিংটার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট। বিল্ডিংটা এখানে হলে একরকম হতো, এখানে হলে একরকম হতো, অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে, সে অ্যাঙ্গেল একটা ফ্যাক্টর। তারপর নেচার অফ দ্য উইন্ডো, এই বিল্ডিং এর জানলাগুলো কেমন সেটা একটা ফ্যাক্টর। লাস্ট ওয়ান হচ্ছে নেচার অফ দ্য রুফ অ্যান্ড ওয়াল, এই বিল্ডিংটা, এই যে তুমি এই যে রুফ বানিয়েছো, ওয়াল বানিয়ে, এগুলা কেমন। এই হচ্ছে 1 2 3 4 5 6 7, এই 7 পয়েন্ট পরীক্ষায় যদি আসে, এই 7টা খুব সুন্দর করে লিখবা। সাপোর্টিং, ধরো স্কেচ, আমার মতো যদি কোনো ছোট ছোট স্কেচ করে বোঝাইতে চাও, ফাইন, সুপার। তো তখন এটা ইট কুড বি এ ভেরি গুড অ্যান্সার ফর এ 3 মার্কস কোশ্চেন, ঠিক আছে, 3 অথবা 4। তো এটা পরীক্ষায় বুঝতেই পারছো। ওকে, তো কিপ ইট আপ, এটা ভালো করে পড়বা। তারপর আমি মুছে দিলাম এটা। আমরা পড়েছিলাম সোলার গেইন, তার মানে একটা গ্লাস মধ্যে দিয়ে কিভাবে সূর্যের আলো বিভিন্ন অংশে ডিভাইড হয়ে যায়। এটা একটু ইম্পর্টেন্ট, এটা 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 একটু তোমরা মুখস্থ করে করে ফেলতে পারো। যে পার্সেন্টেজ গুলো দেখতে পাচ্ছ, এই সূর্যের আলো যদি 100% ধরি আমি, 100, 100 হয়ে যাচ্ছে 81 ফার্স্টে, 81-এর কিছু অংশ এদিকে চলে গেল, 11, 11-এর কিছু অংশ এদিকে চলে আসছে, কিছু অংশ বাইরে রিফ্লেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর, আচ্ছা একটু ধরো 1 সেকেন্ড, আইল কাম ব্যাক উইন 30 সেকেন্ডস। ওকে, কাম ব্যাক। তাহলে আমরা যেখানে ছিলাম, তো তাহলে ক্লিয়ার লাইট, যখন আমরা চিন্তা করব থ্রো এ ক্লিয়ার গ্লাস, তখন এই ঘটনাগুলো ঘটবে। তো 100 হয়ে যাবে 81 ফার্স্টেই, তার মানে বাকি 19, দাঁড়াও 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 দাঁড়াও, চেক করি, ওকে। আর এখান থেকে যে 19 আসলে 19টা এরকম ডিভাইড হয়ে যাচ্ছে, এখানে একটা, এখানে আর একটা, এখানে, এরা থেকে আবার 2টা ভাগ, 8 এবং 3, যোগ করে দেখবে 100 হবে। তার মানে জানালা দিয়ে তোমার বাসার ভিতরে ঢুকছে প্রথমে 81, তারপরে ঢুকবে 3, কত হলো 81 আর 3, 84। 16 ভাগ লাইট বাইরে থাকে, একটা হচ্ছে 8 ভাগ, এটা রিফ্লেক্ট হয়ে যাবে জানলার কাছে, আর একটা অংশ হচ্ছে জানলার কাচের ভিতরে ঢুকেও বের হয়ে যাবে পরে, সেটা হচ্ছে 8 ভাগ, 16। 84 আর 64, 84 আর 16, এই হচ্ছে টোটাল 100। এটা হচ্ছে ক্লিয়ার গ্লাসের মধ্যে দিয়ে যখন একটা লাইট পাস করে, তখন এই ঘটনাটা ঘটে স্ট্যান্ডার্ড ওয়েতে। এটা মনে রাখবা, এই পার্সেন্টেজ না জানলে আবার পরীক্ষার নাম্বারটা একটু কাটা যাবে। হুম? এটা একটু খেয়াল করো, আই থিঙ্ক ইউ অল ক্যান মেক ইট। আচ্ছা, আর তারপরে আমাদের ছিল কি,
তারপর ছিল সোলার হিট গেইন, এই যে এতক্ষণ যেটা দেখালাম এটাই তোমরা একটু তোমার মতো করে এক্সপ্লেইন করে দিও পার্সেন্টেজ হিসাবে। আর হচ্ছে গিয়ে এই তো, দ্যাট ওয়াজ আওয়ার লাস্ট লেকচার। ঠিক আছে, যারা ছিলা বা যারা ছিল না সবার জন্য আশা করি এটা একটা সুন্দর একটা মানে কি বলবো রিভিশন হয়ে গেল। এবার আমরা আসি সোলার কন্ট্রোল। সোলার কন্ট্রোল মিন্স এই যে সূর্যের আলো নিয়ে আমরা এত কথা বলছি, এই সূর্যের আলোটা আমরা কিভাবে কন্ট্রোল করব। কন্ট্রোল মিন্স এক্সেসিভ যখন হয়ে যাবে তখন আসলে হোয়াট উই উইল ডু। আমরা তো কিছু করব না, আমরা আসলে ডিজাইন এটাকে কন্ট্রোল মেতে ইউজ করব, এটা হচ্ছে আমাদের আহ উদ্দেশ্য। ঠিক আছে, কিভাবে করতে পারি এটা হচ্ছে আমরা করতে পারি ফর এক্সাম্পল এক এক করে দেখি। হ্যাঁ, এটাই আমাদের পুরো লেকচারের মেইন অংশ। ঠিক আছে, আচ্ছা, এই পয়েন্টগুলি একটু মনে করে রাখতে পারো অথবা ছোট্ট করে খাতার কোনায় লিখে রাখতে পারো, যাতে আমাদের পরে আলোচনা করার সময় একটু সামনে থাকে। সোলার হিট গেইন অলরেডি উই নো, যে ধরো আমরা বিল্ডিং এর যেই শেডিং ডিভাইস ইউজ করি বা বিল্ডিং এর স্ট্রাকচার যেটি সূর্যের আলো থেকে ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি যে হিটটা গেইন করে সেটাই সোলার হিট গেইন। এই সোলার হিটটা যদি কখনো কখনো বিল্ডিং এর মধ্যে আটকা পড়ে, যদি আটকা পড়ে যায়, ধরো একটা বিল্ডিং, এটার মধ্যে সূর্যের আলো এসে যদি আটকা পড়ে যায়, বেরোতে না পারে, এর ভিতরে আটকা পড়ে যায়, তখন কি হবে? নর্মালি এই ট্র্যাপটা হয় গ্রিন হাউস এফেক্টের মাধ্যমে। গ্রিন হাউস এফেক্ট আমরা তো জানি অলরেডি, হচ্ছে গ্লাসের যদি একটা ঘর চিন্তা করো, তো গ্লাসের মধ্যে দিয়ে যখন আলো ঢুকে তখন আলো হিট সহ ঢুকতে পারে, বাট যখন আলোটা গ্লাসের মধ্যে ঢোকার পরে এটা এটার তোমার একটা ওয়েভ লেন্থ চেঞ্জ হয়ে যায়, এটা লং ওয়েভ থেকে শর্ট ওয়েভ হয়ে যায়, তখন ও আর হিটটা নিয়ে আলো ওই কাঁচ ভেদ করে বাইরে যেতে পারে না, গ্লাসের মধ্যে গরম হতে থাকে। তো গরম হতে থাকলে যেটা হয় সেটা হচ্ছে ভিতরে প্রচুর হিট জমা হতে থাকে, এটাকে আমরা বলি গ্রিন হাউস। অনেক দেশে, শীত প্রধান দেশে যেখানে হিট হিট অনেক কম, ধরো তুমি কিছু ভেজিটেশন করতে চাও যেগুলো একটু হিট টেম্পারেচার লাগে, ধরো তুমি টমেটো ফেলা মানে করতে চাও বা ধরো নর্মাল সবজি করতে চাও, তখন তারা এগুলাকে গ্রিন হাউসের মধ্যে এগ্রিকালচার করে। এতে লাভ হয় কি, বাইরে টেম্পারেচার কম হলে ওই ঘরের মধ্যে টেম্পারেচার বেশি থাকে, তো গাছপালাগুলো ওইখানে ওই টেম্পারেচারে ওরা আর বুঝতে পারে না যে বাইরে তো ঠান্ডা, এতে অ্যাকচুয়ালি ওইটা হয়ে যায় ভিতরে আর্টিফিশিয়ালি কন্ট্রোল। তো এটা এক ধরনের গ্রিন হাউস ইফেক্ট, এটাকে বলি আমরা গ্রিন হাউস ইফেক্ট। ঠিক আছে, কোয়েন্স বাজারের বইতে এটা সংজ্ঞা দেওয়া আছে, আমরা এই বইটার কথা প্রথম দিকে বলছিলাম, বাট ইউ ক্যান এক্স্যাক্টলি এটা এখানে লেখা আছে, লং ওয়েভ রেডিয়েশনের মধ্যে চেঞ্জ হয় যেটা সেটা। দেয়ার আর ফোর মেথড, চারটা মেথড আছে আমাদের এই কন্ট্রোলের ক্ষেত্রে। এই সবাই আমাকে শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছো? জি পিন স্যার। জি পতন, স্যার। পিন পতন নীরবতা, ওকে, থ্যাংক ইউ, গুড। আচ্ছা, মাঝে মাঝে একটু তোমাদের সাথে একটু ইন্টারাক্ট করতে হয়, নাহলে বোঝা যায় না। ওকে, তাহলে দেখো, সেখানে এটা মিনিমাইজ করে দিই। ওকে, তাহলে এই যে চারটা মেথড আমাদের, মানে ধরো তোমার বাসায় যে জানালা আছে, এখন তোমরা যদি একটু বামে বা ডানে তাকাও, আমার ধারণা একটা জানালা হলো, একটা হলেও দেখবা, হ্যাঁ, সেই জানালাটা এখন তুমি যদি একটু সেই জানলা দিয়ে সূর্যের আলোকে একটু রিডাকশন করতে চাও, কি করতে হবে? চারটা জিনিস করতে পারো, চারটাই যে করতে হবে তা না, চারটা উপায় আছে আমাদের করার। এক নাম্বারটা কি, উইন্ডো ওরিয়েন্টেশন। তোমার যে জানালাটা এখন ধরো পশ্চিম দিকে আছে, তুমি ধরো এখন এটাকে খুলে নিয়ে দক্ষিণ দিকে নিয়ে গেলা বা খুলে উত্তর দিকে নিয়ে গেলা, এইটা একটা কাজ করতে পারো। প্রথম কাজ, এই যে আমার গরম লাগে এই জানলা দিয়ে, বিকাল বেলা প্রচন্ড গরম লাগে, আমি এখান থেকে জানলাই সরাই ফেলবো, এক। বা এটা তো জানলা বানানোর পরে সরালা, আর শুরুতে তুমি চিন্তা করতে পারো যখন ডিজাইন করবা যে আমি আসলে উইন্ডো গুলাকে একটু রাইট ওরিয়েন্টেশনে দেই, যে আমার এখানে এই যদি আমার জানা বিল্ডিং এর প্ল্যান হয়, যদি এদিকে আমার নর্থ হয়, তাহলে আমি ধরো এই জানলাটা, এই জানলাটা, এই জানলাটা, এই তিনটা জানালা কোন দিকে দিব?
সবচেয়ে বেস্ট কোন দিকে, আমার বেটার ভেন্টিলেশনের জন্য চিন্তা করে আমি ওভাবে দিলাম। সেটা একটা তুমি কনসিডার করবা ওরিয়েন্টেশন। ডিজাইন এটা তোমার উপর ডিপেন্ড করবে। এক। 2 নাম্বার, ইন্টারনাল ব্লাইন্ডস। এই জানলার ভিতরে তুমি যে পর্দা দিছো বা দিবা, তোমার বাসার জানালাতেও নিশ্চয়ই পর্দা আছে। নর্মালি আমাদের বাসার জানালায় পর্দা কোথায় থাকে? ইনসাইডে থাকে, তাই না? কারো বাসায় কি জানালার বাইরে পর্দা আছে? দেখছো কোনোদিন পর্দাটা বিল্ডিং এর বাইরে? নর্মালি হয় না। বাট ওখানে যদি আমরা কোনোভাবে কার্টেন দিতে পারতাম, ইমাজিন করো যে বাইরে দিলাম, এতে কিন্তু অনেক লাভ হতো। প্রথমেই তুমি সূর্যের আলো থেকে একটা প্রোটেকশন পেয়ে যেতা জানলায় ঢোকার আগেই। ওইটা আসলে অনেক রকম কারণে দেয়া যায় না। পর্দা বাইরে থাকলে তো প্রচন্ড ডাস্ট হবে, ময়লা হবে, ওইটা ছিঁড়ে যেতে পারে, বাতাসে উড়ে যেতে পারে, লোকজন খুলে নিয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। সো ওইরকম করা যায় না, এমনি ইনসাইডে দেই। বাট মনে রাখো যে ইন্টারনাল ব্লাইন্ড যদি ভিতরে আমরা দেই, এটা দিয়েও কিছুটা হলো সোলার কাট করা যায়। দুইটা। 3 নাম্বার পয়েন্ট, হিট অ্যাবজর্বিং ও রিফ্লেক্টিং গ্লাস। ওই যে যে জানালাটা আমরা দিলাম, আমার যে বাসাতে জানালা আছে, জানালার ভিতরে যে গ্লাস আছে, এই গ্লাসটা যদি এখন আমি একটু খুব মানে ডিফারেন্ট কোয়ালিটির দেই, ক্লিয়ার গ্লাস দিলে একরকম, একটু ডার্ক কালারের গ্লাস দিলে একরকম, হিট অ্যাবজর্বিং গ্লাস দিলে একরকম, রিফ্লেক্টিং এরকম অনেক রকম গ্লাস পাওয়া যায়। ওই গ্লাসের কারণেও তোমার গেইন কিছুটা হলেও কমাতে পারো তুমি। 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে আমাদের এক্সটার্নাল শেডিং ডিভাইস। এটা হচ্ছে এই জানলার বাইরে আমি যদি শেডিং ডিভাইস দিই, বা ধরো একটা বড় ছাদ টেনে দিলাম, এক্সটেন্ডেড রুফ, এই যে ডট লাইনটা মানে হচ্ছে উপরে ছাদটা এত বড় এক্সটেন্ডেড, তার মানে বিল্ডিংটার চেহারা কেমন হবে? বিল্ডিংটার চেহারা অনেকটা হবে এইরকম। আমরা যদি একটু স্কেচ আপে চলে যাই, টু মাচ থিংস, ধরো দাঁড়াও দাঁড়াও, আন্ডুটা কোথায় গেল? এখন ধরো তুমি এই বিল্ডিংটার ছাদটা এরকম এক্সটেন্ড করে দিলে সব দিকে, দেখো বিল্ডিং ছায়া হয়ে গেল না? এখন আর জানালার শেডিং ডিভাইস দরকার নাই। বুঝতে পারছো? তো এরকম এক্সটেন্ডেড শেডিং ডিভাইসও আমরা করতে পারি, অথবা আমি জানলার উপর একটা জায়গায় জানালা আঁকলাম, এই জায়গাটায় জানালা আঁকলাম, জানলার উপর আমি একটা, এই দেখো শেডিংটা অ্যাড করার সাথে সাথে তুমি কিন্তু শ্যাডো পেয়ে যাচ্ছ। সেটা তুমি তোমার ডিজাইনে অনুযায়ী এটা অ্যাডজাস্ট করতে পারো। হুম, তো তুমি এটা কতটুকু দিবা, এটা অনেক রুলস রেগুলেশন আছে, জমির বাইরে তো নিয়ে যেতে পারবা না। তো এটা এক ধরনের ডিজাইন। তুমি চাইলে এটাকে, এটার উপরেও কিছু টেকনিক্যাল ধরো টেকনিক অ্যাপ্লাই করতে পারো। এখানে এখানে একটা অংশ এরকম অ্যাডিশনালি অ্যাড করতে পারো, যে দিক থেকে সান তুমি কাট করতে চাও, বেশি সান যে দিক থেকে আসার সম্ভাবনা বেশি, তো আমি চাইলে এখান থেকে এরকম একটা কিছু আমি আর একটা অংশ অ্যাড করে দিতে পারি। তো দেখো এটাও এক ধরনের অ্যাডিশনাল শেডিং পেলাম এটা অ্যাড করার পরে। তারপরে অনেকে আবার এখানে যেটা করে, একটু পরে আমি তো ডিটেলে দেখাবো যদিও, আগে থেকে একটু ট্রেলার দেখাই নিলাম। যে ধরো তুমি যেরকম একটা অংশ অ্যাড করো, সামনের দিকে এক্সটেন্ড করো, যে ধরো এরকম একটা জিনিস, এটা ধরো একতলা না, উপরের তলার দিকে করলা, এইখানে তোমার তুমি একটু গাছও লাগাই দিতে পারো। ঠিক আছে? তো দেখো তো বাসাটা কেমন হলো। সিম্পল একতলা একটা বাসা, রুম আঁকছি, কিন্তু জানলাটা নিয়ে আমরা একটু চিন্তা করছি আর কি। জানলাটা যে ওরিয়েন্টেশন, সেই ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা একটু
ট্রাই করে দেখলাম যে জানলাটা যদি আমরা একটু ডিফারেন্টলি চিন্তা করি, তাহলে এই বিল্ডিং এর জানলাটা এরকম হইতে পারে সূর্য আলো থেকে বাঁচার জন্য। এটা তো বাইরের। আর ভিতরের তো গুলা বললামই, কার্টেনের কথা বললাম, এই জানলার গ্লাসের কথা বললাম। এই জানলার গ্লাসটা তুমি পাল্টাই ফেলতে পারো, এই গ্লাসটা ডিফারেন্ট করতে পারো, জানলার ভিতরে পর্দা দিতে পারো ইন্টারনালি, এবং জানলাটা খুলে এদিকে আনতে পারো। যে মনে হয় যে এদিকে অনেক বেশি গরম পড়ছে, বাদ দিই, জানলা দিব না, এদিকে এদিকে দিব। বা জানলাটা অন্যভাবে ট্রিট করতে পারো। জানলা এমন মানে জানলা দিলে কিন্তু লাভ, কোনো ক্ষতি নাই, কিন্তু তুমি যদি শেডিং ডিভাইস দিতে পারো। আর সাউথের জানালা কখনোই অমিট করা উচিত না। আর সারা বছর তো তোমার জানলা দিয়ে এরকম সানলাইট তুমি পাবাই রাউন্ড দ্য ইয়ার। এখন সারাদিন এরকম সানলাইট, সকালে এরকম হবে, আস্তে 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 এরকম হবে, সূর্যের আলো থেকে তুমি এরকম একটা প্রোটেকশন পাবা। এবং শুধু সব সময় নয়, তোমার জানুয়ারিতে একরকম পাবা, শীতকালে একরকম পাবা। এটা কখনো বেশি হবে, কখনো কম হবে, এরকম এরকম তোমার সারা বছর এই শেডিং ডিভাইস চেঞ্জ হবে। এই হচ্ছে আমাদের শেডিং ডিভাইসের গল্প। আমরা একদম ডিউরিং 2009 আমরা একটা ছোট্ট ওয়ার্কশপ করেছিলাম লন্ডনে। এটা ছিল এরকম যে আমাদেরকে বলা হয়েছিল একটা বাস স্টপেজ ডিজাইন করতে, তোমার ইসে লন্ডনে সেন্ট্রাল ইসে শহরের জন্য। সেইখানে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে, ধরো এটা লন্ডনের একটা শহরের একটা অংশ, তো এই জায়গাতে বাস স্টপেজ করবা, জায়গাটা এরকম, এদিকে গাড়ি যাবে, ঠিক আছে। এখন এই জায়গাটায় ধরো তুমি যদি সারা বছর একটা বক্স চিন্তা করো, ধরো আমি যদি একটা বক্স এখানে আঁকি, আহ আর এখানে আমি বক্সটা আঁকি। ও ও, এটা বক্স, মানে এই বক্সটা মানে সারা বছরের শ্যাডো আমরা কাউন্ট করেছিলাম একদম। আমি না, ওইটা ধরো কয়েকজন মিলে করেছিলাম। ধরো জানুয়ারি থেকে শুরু করে, জানুয়ারি মাসের শ্যাডো এটা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে টিল ডিসেম্বর। ডিসেম্বর, তার মানে দেখো জানুয়ারিতে ছিল এইখানে, আর ডিসেম্বর এইখানে, সবগুলো শ্যাডো যোগ করা হয়েছে। তারপর এই শ্যাডোটার উপর বেস করে আমরা ফর্মটা বানাইছি। তার মানে কি হচ্ছে, বছরের কখনোই তুমি ছায়া ছাড়া থাকবা না। মানে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত যতগুলো অ্যাঙ্গেলে সান ওখানে থাকবে, প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য ফর্মটাকে ডিজাইন করা হয়েছে। তার মানে সারা বছর ওইটাকে তুমি, ফর্মটা কিন্তু আসছি ফ্রম সোলার শ্যাডো থেকে। এটা দেখতে একটু খুব আজব একটা শেপ হয়েছিল, এতে ভিতরে ভিতরে এরকম পারফোরেটেড ছিল। তো সেটা ছিল আমাদের একটা বাস স্টপেজ, এরকম। ইট ওয়াজ এ ভেরি গুড প্রজেক্ট। তো এই জন্য বললাম যে তোমরা যখন ডিজাইন করবা, সূর্যকে একটা পার্ট অফ ইওর টিম মেম্বার হিসাবে নিবা, যাতে তোমরা কাজটা বুঝতে পারে। আর কারো কোনো কোয়ারিজ থাকলে সাথে সাথে বলবা। আচ্ছা, এবার ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন এতক্ষণ যেটা বললাম সেটা কিন্তু আমরা এখন যদি লিখতে চাই, কিভাবে লিখবো? ওরিয়েন্টেশন দিয়ে আমরা কি কি অ্যাচিভ করতে পারি, ওরিয়েন্টেশন চেঞ্জ করলে কি হয়? প্রথম কথা হচ্ছে ওরিয়েন্টেশনের সাথে কানেক্টেড কারা কারা। আমি শুধু বেসিক পয়েন্ট গুলিকে তোমাদেরকে মনে করাই দেই। সোলার রেডিয়েশন প্রথম কানেকশন, তারপর কানেকশন ভেন্টিলেশন প্রবলেম। ওরিয়েন্টেশন ঠিক মতো হলে ভেন্টিলেশন প্রবলেমও থাকবে না। তারপর ইফেক্ট অফ উইন্ডো ও ওরিয়েন্টেশন অন দ্য ইনডোর টেম্পারেচার। ওরিয়েন্টেশন যদি ঠিক মতো তুমি করতে না পারো, ইনডোর টেম্পারেচার হঠাৎ করে বেড়ে যেতে পারে। এমন জায়গায় রং জায়গায় উইন্ডো দিলে যেখানে সারাদিন গরম হয়, আবার উইন্ডোতে তুমি শেডিং ডিভাইস দিলে না, গরম হয়। প্রপার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ গ্লাসের যেই রিকোয়ারমেন্ট সেটা ইউজ করলে না, গরম হবে। শেডিং ডিভাইস দিলে না, কার্টেন দিলে না, গরম হবে। ইনইকুয়েটোরিয়াল লোকেশন, যেমন আমাদের এই এরিয়াতে, পৃথিবীর মিডল এরিয়াতে, এবং সূর্য মাঝে মাঝে ডাইরেক্ট পারপেন্ডিকুলার হিট দেয়। তো সেই ক্ষেত্রে আমাদেরও ওরিয়েন্টেশনটা খুব ইম্পর্টেন্ট, কোন অ্যাঙ্গেলে আমাদের সানটা সামারের সময় থাকে। সামার টাইমে যদি তুমি সলভ করতে পারো, উইন্টার ইজ নট বিগ প্রবলেম। আর স্পেশালি অন দা ওয়েস্ট সাইড আমরা চেষ্টা করি অ্যাভয়েড করতে, কারণ এটা একটা ট্রাবলসাম সিচুয়েশন। ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হিটটা ওই দিক থেকে আমরা দিনের এন্ড অফ দ্য পার্টে পেয়ে থাকি, ওয়েস্ট সাইড থেকে। ইউ নো দ্যাট কেন হয়? কারণ সারাদিন সূর্য ওই ফ্যাসাদটা গরম করতে করতে, ওই ফ্যাসাদটা থেকে এক্সট্রা হিট রেডিয়েট হয় ইনসাইডে।
যেটা আমরা আসলে অনেকেই চাই না। আচ্ছা, তারপর 2 নাম্বার হচ্ছে আমাদের পয়েন্ট হচ্ছে ইন্টারনাল ব্লাইন্ড। ওই যে পর্দার কথা বলছিলাম তোমাদের বাসার ভিতরে যে পর্দাগুলো এখন সবার বাসায় আছে, এই পর্দাগুলো যদি নর্মাল কার্টেন হয়, দেখো এরকম কার্টেন, এটা কখনো কখনো হতে পারে রোলার, এটা তুমি এরকম ধরো গরমের সময় টেনে দিলা, আবার রাতের বেলা খুলে দিলা। আবার হতে পারে এরকম সুইং উইন্ডো হতে পারে। আমাদের অনেকের বাসায় আগের দিনে এরকম ছিল, জানলা পাল্লা ছিল, এরকম খোলা যেত, 2টা পাল্লাই খোলা যেত। এখন এরকম কোনো বাসায় নাই। আমাদের ঢাকা শহরে সব জানালা হচ্ছে 50% ওপেন। 99% বাসা জানলা 50 ভাগ খোলা যায়, বাকি 50 ভাগ খোলা যায় না। 2টা অ্যালুমিনিয়ামের স্লাইড, তার মানে তোমার বাসায় যত বাতাস ঢোকার কথা তার অর্ধেক ঢুকছে। তো ঢাকা শহরের বাতাস 50% কমে গেছে, রিডিউস। এটা নিয়ে কেউ থিসিস করলা না, আফসোস। ওকে, করবা যদি সুযোগ থাকে কখনো। একটা জানালা নিয়ে কেউ খুব সাহস করে, আমি অনেককে বলছি আগে, তার না এটা তো পারবো না, অনেক ঝামেলা। কিন্তু ঢাকা শহরের মানুষ যে 50% বাতাস থেকে বঞ্চিত হচ্ছে, শুধু এটা জানালার ভুলের কারণে। এটা একবার চিন্তা করো, থিসিস না করো, নোট করে রাখো নোট খাতায়, যে হাসান স্যার বলছিল এটা নিয়ে কাজ করা যাইতে পারে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তারপরে এটা তো একটা ছবি দেখতে পাচ্ছ, যে জানলার কার্টেনের সাথে আমরা অ্যাডিশনাল এরকম বড় বড় কিছু ইন্টারনাল কার্টেন, ব্লাইন্ড বা এরকম এক ধরনের, বা এখন অফিসে অনেক সময় থাকে দেখবে লুভার থাকে, এই লুভার্স গুলা থাকে, এগুলো আমরা টেনে উপরে তুলে দিই, আবার টেনে নিচে নামাই ফেলি। এটার মধ্যে কখনো কখনো সোলার কোটিং থাকতে পারে। এতে লাভ হয় কি, কিছুটা হলো সূর্যের আলো থেকে তুমি ইলেকট্রিসিটি তৈরি করতে পারো। আবার এরকম বড় বড় কার্টেন তুমি এরকম ঝুলা রাখতে পারো দিনের বেলা, রাতের বেলা। দিনের বেলা এটা তুমি ক্লোজ করে দিলা, আবার শীতকালে যখন লাইট লাগবে তখন তুমি আবার ওটাকে উঠাই রাখলা, সেই ইট ইজ অপারেবল। ইন্টারনাল ব্লাইন্ডে যদি আমরা কন্ট্রোল করি তাহলে কি হয় দেখো, 2টা জিনিস হয়। একটা হচ্ছে উইদাউট এনি সোলার কন্ট্রোল ডিভাইস যদি দেই 72%, আর ইন্টারনাল ভেনেশিয়ান ব্লাইন্ড যদি দেই, মানে ভিতরে যদি ইন্টারনাল তুমি সুন্দর একটা পর্দা দাও ডেকোরেটিভ ওয়েতে, 2টা লেয়ারে কার্টেন দাও, তুমি 55% পর্যন্ত কি করতে পারো, রিডিউস করতে পারো। এটা অনেক বড় ফ্যাক্টর, তাই না? রিডাকশন ইজ অনলি 17%। তাহলে এখান থেকে এটা যদি তুমি জাম করো, একটা পর্দা লাগানোর সাথে সাথে তুমি 17% লাইট থেকে হিট কমে ফেলতেছো বাসার মধ্যে। 17% অনেক বড় একটা ফ্যাক্টর। আবার যদি ডার্ক কালার দাও আর একটু বেশি হতে পারে, যদি একটু মোটা পর্দা দাও আর একটু বেশি হবে। জানলার মধ্যে যদি ফটোভোল্টিক তুমি গ্লাস ইউজ করো, প্রপার শেডিং ডিভাইস দাও, ডার্ক কালারের পর্দা দাও, সবকিছু মিলাই তোমার জানলাটা দেখবে যে তুমি হয়তো হয়তো টোটাল 40 থেকে 60, কিন্তু রাইট জায়গায় রাইট জিনিসটা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর হিট অ্যাবজর্বিং রিফ্লেক্টিভ গ্লাস, এটা ডিজাইনে কিছু নাই, এখানে জাস্ট কিছু গ্লাসের নাম আছে। বাজারে অনেক রকম হিট রেজিস্টিভ গ্লাস পাওয়া যায়, সেগুলা আমরা যদি দেই সেগুলারও বিভিন্ন ধরনের পারফরমেন্স আছে। আমরা যদি নামগুলো একটু দেখি, এখান থেকে কোশ্চেন এরকম তুমি কনসেপচুয়ালি লিখবা যে এই গ্লাস যদি আমরা ইউজ করি তাহলে সার্টেন অ্যামাউন্ট অফ হিট আমরা রিডাকশন করতে পারি। ফর এক্সাম্পল, ইভেন দ্য ক্লিয়ারেস্ট অ্যান্ড থিনেস্ট গ্লাস ডাজ নট ট্রান্সমিট। একটু আগে দেখলা তো, তোমার গ্লাসে যদি কোনো রং টং কিছু না থাকে, তারপরেও 100% লাইট তুমি আসলে পাচ্ছ কত, 84। মনে আছে? তো জানোই তো, তাই কিছুটা হলেও আমরা কমাতে পারি শুধু গ্লাস দিয়েও। আর এই গ্লাসের সাথে যদি আমরা হিট অ্যাবজর্বিং এলিমেন্ট, রিফ্লেকশন এলিমেন্ট এগুলো অ্যাড করি, কোটিং অ্যাড করি, তাহলে আরো কমে যায়। এই পার্সেন্টেজটা অনেক হাই হতে পারে যদি তুমি খুব দামি গ্লাস ইউজ করতে পারো। যেমন এখানে আমরা এই ছবিটা পরীক্ষা আসে, একটু ভালো করে দেখি কোন কোন রকম গ্লাস দিলে কি কি ধরনের ইফেক্ট হয়। এইটা হচ্ছে আমাদের ক্লিয়ার গ্লাস। এই ক্লিয়ার গ্লাসে একটু থিকনেস একটু বেশি এটার, এই জন্য একটু পার্সেন্টেজ আগেরটার মতো না, একটু ডিফারেন্ট। একটু একটু থিক গ্লাস কিন্তু ক্লিয়ার, সেখানে যেটা হয় সেটা হচ্ছে, একটু ভালো করে দেখো, এটা 100% থেকে, ও, দাঁড়াও, 100% থেকে হয়ে গেল 87, আর এটার ভিতরে 3, এটার ভিতরে 2, আর বাইরে রিফ্লেক্ট হচ্ছে 8। তো এই 87, 3, 2, 8 এই হচ্ছে এটার রেশিও, ক্লিয়ার গ্লাসের রেশিও। এটা পরীক্ষায় কিন্তু আসে।
আমি কখনো কখনো কম্পেয়ার করতে দেই ক্লিয়ার গ্লাসের সাথে হিট অ্যাবজর্বিং গ্লাস, অথবা নেক্সট ওয়ান। পরেরটাতে যাই, দেখো মজা পাবা কি পরিমাণ রিডাকশন হয়। দেখো হিট অ্যাবজর্বিং গ্লাস, যেটা গ্লাসের মধ্যে এক ধরনের পাউডার কোটিং দেওয়া থাকে মানে ডার্ক কালারের, সেটাতে ওইখানে ছিল 87, এখানে কত 43। দেখছো অনেক কম। এবং ভিতরে ইনডাইরেক্টলি ঢুকে যাচ্ছে কত 37, আর বাইরে যাচ্ছে 8 আর 12। আর এটা যদি হয়ে যায় আমাদের রিফ্লেকটিভ গ্লাস, যেটা অনেক সময় গাড়ির গ্লাসে দেওয়া থাকে, দেখবা এক ধরনের স্টিকার মারা থাকে রিফ্লেকটিভ কোটিং এর মতো, এই যে কালো এটা হচ্ছে সেই রিফ্লেকটিভ কোটিং, এই যে লাল এটা হচ্ছে রিফ্লেকটিভ কোটিং, বাইরের দিকে থাকে। এই কোটিং এর কারণে এখানে তুমি পাচ্ছ দেখো 30%, 34%, 16, 20, আরো কমে গেল। দেখতে পাচ্ছ 43 ছিল, তার থেকেও কমে গেছে। 84 ছিল প্রথমে, 87, এখান থেকে 43, এখান থেকে 30। আমি তো অনেক কমে ফেলছি। তো এই যে দেখো শুধু রিফ্লেকটিভ কোটিং, একই গ্লাস একই থিকনেস সেম জিনিস, শুধু গ্লাসের ডেফিনেশনটা তুমি পাল্টাই। তো এটা একটা ম্যাজিক। এটা 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 ইউজ করবা যখন দরকার হবে। আমার আর্কিটেক্টরা মাঝে মাঝে এরকম ম্যাটেরিয়ালও সাজেস্ট করে, হ্যাঁ, শুধু ডিজাইন না কিন্তু। এটা আসবে পরীক্ষায়। তো হিট গেইন থ্রো ডিফারেন্ট টাইপস অফ গ্লেজিং। তারপর আমাদের নেক্সট কি আছে? তো এই এই অ্যাবজর্বিং গ্লাসের গল্প তোমরা এখান থেকে একটু জানতে পারবা, যে কি কি ধরনের গ্লাস পাওয়া যায়, বিভিন্ন সময় আবিষ্কার হয়েছে। আবিষ্কার মানে মানুষ বিভিন্ন রকম কেমিক্যাল মিক্স করে করে দেখছে যে কোনটা বেটার কাজ করে। আর কিছু নাম আছে এখানে গ্লাসগুলার, বাজারে যেগুলো পাওয়া যায়, একটু নামগুলো জেনে রাখলা, না হলে তো লোকজন লজ্জা দিবে, তাই না, যে আমরা গ্লাসের নামও জানি না। ফটোক্রোমেটিক গ্লাস, থার্মোক্রোমেটিক গ্লাস, লিকুইড ক্রিস্টাল গ্লেজিং উইন্ডো, ডিসপার্স পার্টিকেল গ্লেজিং, ইলেকট্রোক্রোমিক গ্লেজিং, এগুলো এগুলো পাওয়া যায় বাজারে। এগুলো এক ধরনের নাম, কেমিক্যাল ফ্যাক্টরি নেই। আর হচ্ছে ফাইনালি হচ্ছে এক্সটার্নাল শেডিং ডিভাইস, লাস্ট 4 নাম্বার পয়েন্ট। এক্সটার্নাল শেডিং ডিভাইস মিন্স তোমার ওই যে জানালা আমি একটু স্কেচ আপে যে দেখাইছিলাম, এইটা, এই জিনিসটা, এই জিনিসটা, এই যে এক্সটার্নাল শেডিং ডিভাইস, এইটার উপর বেস করে একটা আলোচনা আছে এতে। এটা কি? এক্সটার্নাল শেডিং ডিভাইস দিয়ে তুমি অনেকটুকু কন্ট্রোল অ্যাচিভ করতে পারো। যেমন এই এক্সটার্নাল শেডিং ডিভাইসের অবজেক্ট কি, অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে ওই যে তুমি এটা নিজের থেকেও লিখতে পারবা, যে আমি এক্সট্রা রেডিয়েশন থেকে কাট করতে চাই, হিট অ্যাবজর্পশন কমাতে চাই, ব্রাইটনেস কন্ট্রোল করতে চাই, অনেক ব্লা ব্লা ব্লা, অনেক কিছু আছে। একটু পড়লে পারবা। আশা করি এই অবজেক্টিভ শেডিং ডিভাইস যদি আসে, খুব শর্ট কোশ্চেনে লিখতে পারবা কেন দিব আমি একটা বিল্ডিং এ শেডিং ডিভাইস কেন দিব, সেই কারণটাই লিখবা। তারপর টাইপ, এই শেডিং ডিভাইসের টাইপসটা কি? এই যে স্কেচ আপে আমি যে ছবিটা দেখালাম, ওইটাতে একটা টাইপ। তো ওইরকম কত ধরনের হইতে পারে? যেমন একটা হচ্ছে রিট্রাক্টেবল, একটা মুভেবল, একটা ফিক্সড। তা আমি যেটা আঁকছি সেটা কি বলতো? কে বলতে পারবে? স্কেচ আপে যেটা আমি আঁকছি এটা, দাঁড়াও, এটা কোনটা বলো তো স্কেচ আপেরটা? এই শেডিং ডিভাইসটা এই তিনটার মধ্যে কোনটা? কে বলবে? এটা কি রিমুভেবল? বিল্ডিং থেকে খুলে ফেলা যাবে এটা? ফিক্সড শেডিং ডিভাইস। হ্যাঁ, গুড। এই তো এতক্ষণ লাগলো। আমি তো ভাবছিলাম যে এটা তোমরা সাথে সাথে বলবা, আমাকে স্ক্রিন থেকে দুইটাকে আনতে হইলো, দুইটাকে দেখাইতে হইলো। এটা ফিক্সড, ওকে। এখন এমন যদি কিছু থাকতো যে আমি এটাকে খুলে ফেলতে পারি, ফর এক্সাম্পল আমি এবার একটু স্কেচ আপে যাই, এবং আমাদের ইন্টারেস্টিং ফেজ শুরু, এখন দেখো মজা পাবা। ধরো আঁকতে পারবো কিনা জানি না, আচ্ছা দেখি, ট্রাই করে দেখি। আচ্ছা না, আমার ছবি আছে এখানে, ছবিতেই বোঝা যায়।
আঁকতে গেলে সময় বেশি লাগবে, তো তোমাদের বিরক্ত হবা। ছবিগুলোতে যাই, আমাদের এখানে ছবি আছে কিছু। ওকে, রিট্রাক্টেবল আর শেডিং মুভেবল, আমি এখানে আবার আসছি, ছবিগুলো দেখে আসি আগে। আচ্ছা, দেখো এইটা আছে একটা ওভারহ্যাং, বিল্ডিং এর বাইরে একটা কার্টেন দিয়ে দিলাম আমি এরকম করে সুন্দর পর্দার মতো। এই পর্দা তো খুলে ফেলা যাবে তাই না? আবার তুমি অ্যাড করতে পারো। আচ্ছা, হতে পারে এরকম ওভারহ্যাং, লিনিয়ার লিনিয়ার জানলার সাথে ফিনের মতো, এগুলো এরকম ঘুরে। হতে পারে ভার্টিক্যাল, ওই ফিনের মতো জিনিসটাই ভার্টিক্যাল, এটা আবার এইদিকে ঘুরতে পারে। তার মানে এটা প্ল্যানে তো দেখতে এরকম, আর এটা প্ল্যানে দেখতে এরকম। ঠিক আছে, এগুলো আবার মুভ করে, সেন্টার আছে মাঝখানে, মুভ করতে পারে। আর এটা সেকশনে এরকম, এরকম করে মুভ করতে পারে, সেকশন সেকশন। আর এটা দেখো, এটা একটা অংশ ভার্টিক্যাল, মাঝখানেরটা মুভেবল। তো এটা দুই চার ধরনের দেখলাম। আচ্ছা, আরো দেখো, ফিক্সেডিং ডিভাইস। ফিক্সেডিং ডিভাইস কি কি হতে পারে? ফিক্সেডিং ডিভাইসকে ওরা কয়েক ভাগে ভাগ করেছে, দেখো তিনটা ডিভিশনে ভাগ করেছে, একটা ভার্টিক্যাল, হরিজন্টাল, একুরেট। আমাদের যেটা দেখালাম স্কেচ আপ, ওইটা হরিজন্টাল, আর সাম পার্ট ইজ ভার্টিক্যাল। ছবিতে যাই, দেখো এই যে আমাদের সাথে কিছুটা মিল আছে, এটা ওভারহ্যাং। ওভারহ্যাং এর সাথে দেখো ওরা ওভারহ্যাংটা কন্টিনিউ না দিয়ে ওভারহ্যাং এর মধ্যে অনেকগুলো লুভার দিছে, এরকম এরকম লুভার দিছে। এতে এতে মজার একটা ব্যাপার হয়েছে, এর ভিতরে এই অল্প অল্প লাইট আসে, আবার বৃষ্টির পানি এদিক থেকে একটু পড়ে যায়, আবার একটা শেডিং ডিভাইস পাচ্ছ, সুন্দর। আবার দেখো এটা একটা উপরে একটা ফিক্সড শেডিং ডিভাইস, তার সাথে আবার নিচের দিকে এরকম কার্টেনের মতো ঝুলাই দিছে। এটা তুমি আরো লম্বা করতে পারো চাইলে, যেখানে তোমার দরকার হবে, আবার উপরের দিকে উঠাই দিতে পারো, মানে অ্যাডিশনাল লুভার। আবার হতে পারে যে তোমার ওভারহ্যাং ভার্টিক্যাল প্যানেল, তুমি এটার সাথে অ্যাড করে একটা এরকম অ্যাঙ্গেলে দিলা, লাইক এ ক্যাপিং অফ ইউর উইন্ডো, ওর একটা ভার্টিক্যাল ফিন দিলা, ওর একটা ভার্টিক্যাল ফিন বাট স্ল্যান্টেড, এটা ঘুরতে পারে। তো কত রকম হতে পারে, দেখো একটা জানালার সামনে তুমি শেডিং ডিভাইস কত ভাবে এডিশনালি অ্যাড করে দিতে পারো, যেটা তোমার প্রয়োজন অনুসারে। এটাকে বলে এক্রেট। এক্রেট মানে তুমি ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটা একসাথে দিচ্ছ। আর এটা হচ্ছে এক্রেট উইথ স্ল্যান্টেড ফিনস, তার মানে এখানে এইটা আবার মুভ করে, এটা মুভ করে, এটা এটা ফিক্সড, এটা ফিক্সড। তুমি যদি মনে করো তোমার জানালায় এইটাকে মুভ করা বা এইটাকে ফিক্স রাখবা, করো না। ওয়েস্ট উইন্ডোতে তোমার এরকম লাগবে, তোমার ইস্টে অন্যরকম লাগবে, তোমার নর্থে এরকম লাগবে, তোমার সাউথে এরকম লাগবে, ফাইন। সো ইউ ক্যান ডিজাইন ইউর উইন্ডো উইথ দিস আইডিয়াস এন্ড দেন অ্যাপ্লাই ইট। এবং এখান থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম বেনিফিটটাকে অ্যাচিভ করতে হবে ফিক্স শেডিং ডিভাইস গুলা দিয়ে। এই আইডিয়া গুলা তোমরা ডিজাইনে অবশ্যই অ্যাপ্লাই করবা, আর আমাদের যে অ্যাসাইনমেন্ট সেখানে অ্যাপ্লাই করবা। এখন তো আমাদের অ্যাসাইনমেন্ট সবার বিভিন্ন রকম বিল্ডিং আছে, এক একটা বিল্ডিং এক এক রকম ওরিয়েন্টেশনে আছে, হাইট ডিফারেন্ট, বিল্ডিং এর ফ্যাসাদে কিছু রকম কিছু ধরনের ট্রিটমেন্ট ওরা করছে, বা তুমি হয়তো এখন কিছু মনে হচ্ছে না এটা আসলে এইভাবে করলে আরো ভালো হতো, সো ডু ইট। তুমি একটা জানালা যদি ডিজাইন ডিটেল দেখাতে পারো, এরকম করে বাকিগুলো হবে। ঠিক আছে, সেটাও তুমি স্কেচ আপে একটা ছোট মডেল করে আমাদেরকে জমা দিতে পারো, সেইটার উপরে আমরা কাজ করবো এখন থেকে। তো আজকের পর থেকে আমাদের অ্যাসাইনমেন্টের মেইন ফেজ শুরু হলো, এই লেকচারের পর থেকে। তো আমাদের অ্যাসাইনমেন্টের প্রথম কাজ সেটা কি, সেটা হচ্ছে প্রথমে তুমি লোকেশনটাকে এক্সপ্লেন করবা। তারপর আমি তো অ্যাসাইনমেন্টটা লিখে দিছিলাম, তারা আমি আবার ওই পোস্টে যাই, অ্যাডিশনাল কিছু লাগে আমরা আবার দিব। যেমন আমরা অ্যাসাইনমেন্টটা, এই যে দেখো, দেখতে পাচ্ছ আশা করি। অ্যাসাইনমেন্ট ছিল এরকম: অ্যানালাইসিস অন আর্কিটেকচারাল ক্যারেক্টার এন্ড এনভায়রনমেন্টাল কনসিডারেশন।
প্রথমে এক্সপ্লেন করবা সিলেক্টেড বিল্ডিংটাকে। এটা আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট। গো থ্রু লেকচার 1 and reaching the example some basic architectural consideration। তারপর তুমি এই বিল্ডিংটার আশেপাশে কি কি আছে, কি কি ফিচার তোমার কাজে লাগতেছে, কোনো কাজে লাগতেছে না, সেটার উপর একটা একটা প্যারাগ্রাফ লিখবা। অথবা তুমি একটা ছবির মধ্যে দেখাই দিতে পারো এখানে ওয়াটার বডি আছে বা নাই, গ্রিনারিস আছে নাই, হাই রাইজ বিল্ডিং আছে নাই, রাস্তা আছে নাই, রাস্তা থাকলে কত বেশি ওয়াইড রাস্তা কিনা। তারপর একটা 3D মডেল বানাবা এটার। তারপর এই 3D মডেলটার তুমি ওভারঅল একটা কম্পোজিশন করবা যে না আসলে এটা কিভাবে কাজ করতেছে, এক্সিস্টিং সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করলাম। এটা আমাদের প্রথম কাজ, ঠিক আছে, ফেজ 1। আর ফেজ 2 আমি আজকে দিব, আজকে বা কালকের মধ্যে তোমাদের স্যার ফেজ 2টা স্যার নাম্বারটা আর একটু বলবেন স্যার? লেখাই তো আছে, স্মার্ট কম্পোজিশন এন্ড কম্পাইলেশন ইজ রিকোয়ার্ড, মানে পুরো জিনিসটা সুন্দর করে কম্পোজ করে আমাদেরকে জমা দিবা। তোমার অ্যানালাইসিস, তোমার স্কেচ, তোমার 3D, তোমার যে মডেলের ছবি, এটা কম্পোজ করবা, একটা অ্যাসাইনমেন্ট কম্পোজ করবো, যেভাবে সুন্দর করে কম্পোজ করতে হয় সেভাবে করবা। দিস ইজ অ্যাকচুয়ালি ফেজ 1। এই ফেজ 1টা আমরা খুব দ্রুত জমা দিব। তারপর ফেজ 2 তে চলে যাব। ফেজ 2, ফেজ 2 তে কি হবে বলো? ফেজ 2 তে হবে বিল্ডিং এর ফ্যাসাদ ডিজাইন। এই যে আজকে যা পড়লাম, সাউথ ফ্যাসাদটা নিবা তোমরা। সাউথ ফ্যাসাদ দিয়ে শুধু সাউথ ফ্যাসাদের উপর কাজ করবা, অনলি সাউথ ফ্যাসাদ। যেখানে সানলাইট, ওই পুরা উঁচু বিল্ডিংটা সাউথ ফ্যাসাদটা কেমন ভাবে কাজ করতেছে তোমার যেটা অবজারভেশন থেকে বলবা। তারপর এখানে কি করলে আরো ভালো হতো সেটা তোমরা করবা, সেই ডিজাইনটা স্কেচ আপে দেখাবা, আফটার বিফোর। মানে পূর্বে এরকম ছিল স্যার, পরে এরকম করে দেখছি যে আরো ভালো কাজ করে। দ্যাটস ইট, আর বেশি ডিটেইলে যাব না। আর ফেজ 3 যদি সময় পাই তাহলে আমরা করব, ওটা রুফ নিয়ে কাজ করবো, ওই বিল্ডিংটা রুফ নিয়ে কাজ করবো। আগে আমরা ফেজ 1 এন্ড ফেজ 2টা ঠিক মতো করি, তারপর উইল সি। সবাই কি একটু বুঝতে পারছো? ভেরি কেয়ারফুল, এখানে জায়গাটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে এখনই বলো। আই এম ওয়েটিং। আচ্ছা, পরে কিন্তু বলতে পারবে না স্যার বুঝি নাই। ঠিক আছে, দেখি কারা কারা আছো এখন। 17 জন। আমি একটা অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়ে মুহূর্তে। ডান, ঠিক আছে। তাহলে আশা করি অ্যাসাইনমেন্ট নিয়ে কার কোনো কোয়েশ্চেন নাই। এই যে কোহিনূর এবং মিজানুর, ওরা যদি কোনো কোয়েশ্চেন করে অ্যান্সার দেওয়ার দায়িত্ব তোমাদের। আমি এই যে জয়তী, আব্দুল গাফফার, মুশফিক, ওদেরকে বলে দিব ওদের সাথে কথা বলতে। তাসিন, আনোয়ার, পৃথ্বীরাজ, ওদের সাথে কথা বলতে বলবো। ঠিক আছে, এই কোহিনূর আর মিজানুর যদি আমাকে জিজ্ঞেস করে আমি কিন্তু তোমাদের কাছে পাঠাই দিই। কেয়ারফুল। আচ্ছা, এনিওয়ে, জায়গাটা বুঝতে পারি নাই, একটু প্রবলেম হচ্ছে, কোনো সমস্যা নাই। আমরা পরশুদিন, রাইট, হ্যাঁ, আমাদের মঙ্গলবারে ক্লাস হচ্ছে, আমাদের ক্লাসে দেখা হচ্ছে সবার। আর বৃহস্পতিবারে আমরা চেষ্টা করবো তোমাদের এই অ্যাসাইনমেন্টের একটা ফলো আপ নিতে। ঠিক আছে, এটা যদি আবার প্রয়োজন হয় আমরা আবার অনলাইনে ব্যাক করবো সারাটাতে। বাট আমরা মঙ্গলবারে সবাই ক্লাস করি। আর হচ্ছে গিয়ে তারপরে ক্লাসে ডিসকাস করে দেখি কার কোনো প্রবলেম হয় কিনা, আমরা কিভাবে আগাচ্ছি। এন্ড মঙ্গলবারে একটা ক্লাস আমাদের ছোট্ট লেকচার, সেটা স্পেশালি অন সাম ডিফারেন্ট ইস্যুস। তারপরে আমাদের 2টা লেকচার বাকি থাকবে। আর 2টা ক্লাস আমাদের এখনো ফ্রি, কোনো লেকচার নাই। ওই 2টা লেকচারে ক্লাসে আমরা কমপ্লিটলি ওয়ার্কশপ করবো, একদম কমপ্লিট ওয়ার্কশপ। ওখানে আর কোনো পড়া নাই, ওয়ার্কশপ করব, তোমরা কাজ করবা, আমাকে বলবা স্যার এখানে পারি না, এখানে হচ্ছে না, এটা আপনি করলে ভালো হবে, কোনো সমস্যা নাই। এটা লাস্ট পরীক্ষার আগের উইকে, তো হ্যাভ নো স্টাডি, অ্যাকচুয়ালি রেগুলার লেকচার নাই, বাট আমরা এই অ্যাসাইনমেন্টটা নিয়ে কাজ করবো। ঠিক আছে, তখন আমরা চেষ্টা করবো যদি সময় থাকে আমরা রুফের উপরেও কিছু কাজ করার চেষ্টা করবো। দ্যাট উইল বি আওয়ার ফাইনাল অ্যাসাইনমেন্ট। আর আমরা এর মাঝখানে একটা ছোট্ট কুইজ নিব, এটা আমরা ঈদের দিন নিতে পারি, টুইসডের দিন নিতে পারি। আচ্ছা, তোমরা যদি মনে করো আমরা একটা অনলাইন পরীক্ষা দিতে চাই, তোমরা কি রাজি আছো? অনলাইন কুইজ, আমি তোমাদেরকে এখানেই কোয়েশ্চেন দিব এই অনলাইন ক্লাসে, তোমরা আধা ঘন্টার মধ্যে ওইটাকে লিখবা। এই ওপেন, ইন্টারনেট ওপেন, ইউ ক্যান ডিসকাস, ইউ ক্যান ওপেন বুক এক্সাম, কোনো প্রবলেম নাই। আর ইউ এগ্রিড?
আর রেগুলার কুইজ চাও তোমরা? স্যার অনলাইন। অনলাইনেরটাই ভালো হবে। আচ্ছা, দাও একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হোক। সারা জীবন তো কুইজ দিচ্ছ তাই না ক্লাসে, এবার একটা অনলাইন পরীক্ষা দাও, ডিফারেন্ট। তো আমি তাহলে ওই অনুযায়ী তাহলে প্ল্যান করি। সো উই ক্যান মেক ইট অন থার্সডে ইভিনিং এ। আমরা তাহলে অনলাইনের একটা কুইজ দিব, আবার কিছু ডিসকাস করবো। ওই দিন আমরা কোনো মানে বড় কোনো কিছু পড়বো না, ওই দিন আমরা ওয়ান কাইন্ড অফ আলোচনা সভা, ঠিক আছে? আলোচনা করবো, সবাই সবার প্রবলেম ফেস করব, কোনো ফেস করলে সেটা বলবো, কোনো কোয়ারিজ থাকলে জিজ্ঞেস করবো। ফিল ফ্রি। দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ফর ED2। হ্যাঁ, এরকম ডিসকাশন করতে হয় মাঝে মাঝে। মানে আমি শুধু বলি তোমরা শুধু শুনবা শুনবা শুনবা, এটা হয় না। মাঝে মাঝে আমরা একদম সবাই কথা বলবো, ঠিক আছে? তো থার্সডেতে আমরা তাহলে ওইভাবে যাই। মঙ্গলবার তাহলে সবার সাথে দেখা হচ্ছে। ওকে। আর কারো কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, আমি আছি এখনো। ইউ হ্যাভ সাম টাইম। নাই, তোমরা কোশ্চেন খুব একটা করতে পছন্দ করো না মনে হচ্ছে। প্রবলেম নাই, ঠিক আছে। তাও কিছুক্ষণ ওয়েট করি, যদি কারো কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করে। ফর এক্সাম্পল, যদি আমরা স্কেচ আপটা একটু দেখি। যেমন ধরো এরকম তোমার বাসাটা যখন তুমি ডিজাইন করবা, যেমন দেখো বাসাটা যখন তুমি ডিজাইন করতেছো, বাসা মিন্স তোমার বাসা না তো, তোমার কেস স্টাডি বিল্ডিং। ধরো এরকম একটা বিল্ডিং ডিজাইন ধরো তুমি পেলা, এটাকে তুমি ধরো এরকম একটা হাইটে তো পাইছো নিশ্চয়ই। ওকে। এখন এই যে ফ্যাসাদটা হচ্ছে আমাদের, এই ফ্যাসাদ হচ্ছে আমার সেই সাউথ ফ্যাসাদ। এখন এই সাউথ ফ্যাসাদ নিয়ে তোমার কাজ হবে ফেজ 2-তে। যে সাউথ ফ্যাসাদটা আমি এখানে বিল্ডিং এর কিছু ধরো এক্সিস্টিং ট্রিটমেন্ট তো আছেই। এখানে জানলা থাকতে পারে এরকম করে, এখানে লুবার থাকতে পারে, এখানে নাও থাকতে পারে, সব একই রকম জানলা হতে পারে, একটা তালায় বড় একটা পাঁচ থাকতে পারে, অনেক কিছু হতে পারে। তারপর আমরা তো ওরকম ডিজাইনের ডিটেইলে যাব না। ধরো এই বিল্ডিং যদি এরকম হয় যে না, আমি একটা এরকম একটা জায়গায় বিল্ডিং একটা পাঁচ আছে, পাঁচটা ধরো হয়তো পজিটিভলি কাজেও লাগতে পারে। ধরো এরকম একটা জায়গায় পাঁচ আছে, সুন্দর। তো এই পাঁচের কারণে কিন্তু একটা শেডিং তৈরি হয়ে গেল, দেখছো? তুমি ধরো এই বিল্ডিংটা কিছু কিছু জিনিস আগে অবজার্ভ করবা, তারপর কনসিডার করবা যে আমি স্যার এখন এটা তো দেখলাম এরকম, এখানে কি করা যায়। Oops, কি করা যায়। আবার মনে হলো না এই বিল্ডিং এর জানলাগুলা এখানে এরকম না, আমি এখানে একটা এরকম আহ ফিনের মতো টানবো। Oops, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শুধু এই জানালা নিয়ে তুমি কাজ করতে পারো, একটা জানলা এটাকে এখানে নিলা। তারপরে জানলাটার মধ্যে তুমি হয়তো লুভার অ্যাড করে দেখালা যে স্যার এটা এই লুভার দিয়ে কাজ করে না, করে না, আর একটা লুভার দিয়ে দেখি তো কিরকম কাজ করে, করে না। তো এরকম করে করে তুমি একটা জানলার উপর টেস্ট করতে পারো, করে ওই সেম ট্রিটমেন্টটা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো। ধরো আমি সহজ করে বলি, একটা জানলা একটা শেডিং ডিভাইস তুমি ডিজাইন করলাম, মনে করো এই জানলার জন্য এই শেডিং ডিভাইসটা বেস্ট ধরলাম। যদিও একদম বেসিক শেডিং ডিভাইস হচ্ছে, কোনো ডিজাইন হয় না, এটা জাস্ট একটা সরকারি কাজে যেরকম সানসেট ডিজাইন করে ওরকম হয়েছে। তো এরকম একটা শেডিং ডিভাইস তুমি ডিজাইন করলা যে এরকম একটা জিনিস হলে এই জানলাটা ভালো কাজ করতে ধরে নাও। তারপরে যদি এই শেডিং ডিভাইস এখন ধরো এই বিল্ডিং এ আরো 30টা জানলা আছে, 30টা জানলা এরকম 30টা দিলা, দিয়ে দেখলা এলিভেশনটা কেমন লাগে। ফাইন, তো ওইটা হচ্ছে তোমার সলিউশন। ঠিক আছে, তোমার যেই প্রপোজ বিল্ডিং ফ্যাসাদ সেটা। তো প্রথমে তুমি এক্সিস্টিংটাকে দেখাবা, প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করাবা, তারপরে তুমি এটা একটা সলিউশন দাঁড় করাবা। ঠিক আছে, এই অ্যাসাইনমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এটা কিভাবে কম্পোজ করবা, কিভাবে তুমি আমাকে বুঝাবা, এটা কমপ্লিটলি তোমার নিজের ডিজাইন করতে হবে। যে আমি জিনিসটাকে এইভাবে এইভাবে স্যারের সামনে কম্পোজ করবো, অ্যাসাইনমেন্ট এভাবে সাজাবো। এটা যদি 20 পেজের হয় হবে, কোনো প্রবলেম নাই, কোনো লিমিটেশন নাই। তুমি স্কেচ আপ, তুমি হাতের স্কেচ, তুমি ফটোগ্রাফ সবকিছু ইউজ করতে পারো, ফটোশপ ইউজ করতে পারো, কমপ্লিটলি ফ্রি। তুমি এটা দুইটা কুইজের ইকুইভ্যালেন্ট, ঠিক আছে?
আর একটা কুইজ আমরা অনলাইনে নিব, যেটা আমরা থার্সডেতে দিব, তোমরা যেটা আমরা কথা বললাম একটু আগে। তো দ্যাটস ইট, এই হচ্ছে স্যার আমাদের প্ল্যান। ইয়েস। স্যার ফ্যাসেট গুলো কি স্যার ক্লাসে এক্সপ্লেন করবো, মানে আমাদের যেমন প্রেজেন্টেশন ওরকম? প্র্যাকটিক্যালি তুমি আমি যেভাবে দেখালাম এভাবে দেখাতে পারো, একটা জানলার উপর নিয়ে দেখাতে পারো, যেখানে একটা ওকে জানলা হাইলাইট করে দেখাবা। একটা জানলা আমি যদি বুঝতে পারি বাকিগুলো বুঝতে পারবো। মানে ধরো ওকে বিল্ডিং তো অনেক জানলা হয়, সবগুলাতে যদি আলাদা আলাদা করে দেখাইতে চাও কোনোটাই তো দেখতে পাবো না, একটা দেখাও, ঠিক আছে, একটা দেখালেই হবে। তো এই কমপ্লিটলি তোমার উপর, তুমি বিল্ডিং এ এখন যদি এক্সিস্টিং দেখানো পরে সাথে যদি এরকম প্ল্যান্টার বক্স সহ জানলা একটা দিতে চাও দিবা, কোনো সমস্যা নাই। পুরো বিল্ডিং এর জন্য একটা স্ক্রিন করতে পারো। স্যার আমি আসলে পুরো বিল্ডিং এর গায়ে একটা এরকম স্ক্রিনিং আনতে চাই, পুরো বিল্ডিং এর ফ্যাসাদে আমি ধরো ফর এক্সাম্পল আমি তো এরকম একটা স্ক্রিন, এরকম একটা স্ক্রিন অ্যাড করতে চাই বিল্ডিং এর গায়ে, অনেক লোভার আছে, স্ক্রিনটা এরকম বিল্ডিং সাথে অ্যাড করো, ও করো, অসুবিধা নেই, হতে পারে হোয়াট এভার। তারপরে আমরা যাব রুফে। রুফে এখানে ধরো একটা বিল্ডিং এর এটা কোর মনে করো, এখানে এখানে এই রুফটা অনেক বেশি গরম হয়, এর রুফ গরম হয়, তখন এই এক্সট্রা হিটটা কমানোর জন্য আমরা হয়তো রুফের উপরে কিছু এক্সটেন্ডেড কাজ করব। হতে পারে কাজগুলো এরকম, হতে পারে কাজটা এরকম। ধরো আমরা একটা প্যারাপেটটাকে আঁকি, প্যারাপেট হলো। তারপরে এখানে কোনো একটা জায়গায় যদি তুমি একটা কিছু করতে চাও, তো তুমি একটা পারগোলা, পারগোলা অ্যাড করবো এরকম, একটু শেডিং তৈরি হলো বিল্ডিং এর রুফের মাঝখানে। তো এরকম কিছু অ্যাডিশনাল ফর্ম তুমি তখন অ্যাপ্লাই করবা, প্রপোজ করবা বিল্ডিং এ। রুফ নিয়ে একটা কাজ, এটা ফেজ 3। তো এটা আমরা এখনো জানি না, আমরা যদি সময় থাকে আমরা করব। আর এটা হচ্ছে আমাদের ফেজ 2, এটা আমরা অবশ্যই করবো। তো দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের প্ল্যান অফ রোড ম্যাপ ফর নেক্সট 3 উইকস। ঠিক আছে, তো আই এম ডান ফর টুডে। আজকে আর কোনো কিছু জিজ্ঞেস থাকলে আমরা কিছু ডিসকাস করতে পারি, আদারওয়াইজ উই উইল অল সি ইউ অল অন টুইসডে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য টাইম ইন দ্য ইভিনিং। ওকে, আব্দুল গাফার, মন্ডল, মুশফিক, নাবিলা, সাউদা, তাহসিন, আমাদের দেখা হচ্ছে আবার কবে? টুইসডেতে। আল্লাহ হাফেজ স্যার। হ্যাঁ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।